তো আজকের দেখে মনে হচ্ছে যে আমাদের রোমান রেন্স আরও 1 মাস ছুটির ব্যবস্থা করে নিয়েছে। তো আজকে কে নিয়ে কথা হবে, মানে পুরো কে রিভিউ করব না, কিন্তু এর কিছু মেন জিনিসপত্র নিয়ে কথা বলবো। আর তার সাথে ডাব্লিউডাব্লিউইতে এখন চলা কিছু কন্ট্রোভার্সিকে নিয়েও কথা বলবো। বিশেষ করে ব্রক লেসনারের রিটার্নের পর কী কী কন্ট্রোভার্সি হচ্ছে আর সেটা নিয়ে আমার ওপিনিয়ন কি, সেটা নিয়ে একটু এই ভিডিওটায় আলোচনা করবো। তো এই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট the entertainment. Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কে দিয়ে কথা শুরু করা যাক। তো আজকের শুরু করেছিল আমাদের ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সেথ ফ্রিকিন রলিন্স, যেখানে তার সাথে তার অরেকল পল হেমান আর তার পুরো ফ্যাকশন ছিল। আর আজকে তো রিংয়ে গিয়ে পল হেমান সবার প্রথমে নিজেকে গ্রেটেস্ট অফ অল টাইম বলে, তারপর বলে যে সে খুব গর্ববোধ করছে কারণ সে দাঁড়িয়ে আছে ফিউচারের সাথে, যেখানে সে সবার প্রথমে ফিউচার বলে ব্রন ব্রিকারকে ইন্ট্রোডিউস করে, তারপর সে আবার ট্রাইবেল থিপ বলে আমাদের ব্রনসন রিডকে ইন্ট্রোডিউস করে, আর তারপর সে আসে চ্যাম্পিয়নের কথায়, যেখানে সবার প্রথমে সে চ্যাম্পিয়ন হিসেবে রোমান রিংসকে ইন্ট্রোডিউস করে। কিন্তু তারপর সে বলে যে রোমান রিংস প্রায় 1.5 বছর হয়ে গেছে চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু এখন সে যার সাথে দাঁড়িয়ে আছে সে হলো ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, আর সে হলো একটা ভিশনারি। আর এখন রিংয়ে তার সাথে যারা দাঁড়িয়ে আছে তারা হলো ডাব্লিউডাব্লিউইর ফিউচার, এরা হলো দ্য ভিশন। আর তোমাদের বলে রাখি, সেথ রলিন্সের এই যে ফ্যাকশনটা, এটার নামও মেবি দ্য ভিশনই দেওয়া হবে, কারণ যেহেতু সেথ রলিন্স হচ্ছে ভিশনারি, তাই তার যে ফ্যাকশনটা, মানে তার যে বিবি সিকিউরিটি, বিবি মানে ব্রনসন রিড আর ব্রন ব্রেকার সিকিউরিটি, মানে বি সিকিউরিটি বলছে অনেকে, তো তাদের একসাথে এখন দ্য ভিশন নামেই হয়তো চেনা হবে। তো আমরা দেখতে পাই সেখানে সেথ রলিন্স বলে, মানে সেথ রলিন্স মাইক নিয়ে বলে যে এই যে সেথ রলিন্সের ইনজুরিটা যে ফেক ছিল, সেটা সেথ রলিন্সের প্ল্যান বি এর একটা অংশ ছিল। আর সেথ রলিন্স যে অ্যাকচুয়ালি ইনজিওর্ড না সেটা জানতো তার সুন্দরী ওয়াইফ, যে এখন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বেকি লিঞ্চ, আর জানতো তার অরাকল মানে পল হেমন। আর এইভাবেই তারা এই প্ল্যানটাকে এক্সিকিউট করেছিল। আর তারপর সেথ রলিন্স বলে যে এখন তারা ডাব্লিউডাব্লিউকে কন্ট্রোল করতে চলেছে, কারণ তার কাছে চলে এসেছে আলটিমেট পাওয়ার। আর এমনকি সে ব্যাক স্টেজেও সবাইকে সতর্ক করে দেয় যাতে সেথ রলিন্স আর তার ফ্যাকশনের সাথে বেশি কেউ পাঙ্গা না নিতে পারে। কিন্তু আমরা দেখতে পাই সেখানে বেরিয়ে আসে LA নাইট, আর LA নাইট আজকেও একটা হিউজ পপ পায়। আর দেখে মাঝে মাঝে মনে হয় যে হয়তো LA নাইটকে সত্যি মেইন ইভেন্টে পুশ করা যেতে পারে একবারের জন্য। কিন্তু যাই হোক না কেন, LA নাইট আজকে এসে বলে যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে যখন তার আর সেথ রলিন্সের ম্যাচে সেথ রলিন্স ইনজিওর্ড হওয়ার নাটক করেছিল, তখন LA নাইট তাকে ভালো মতো আঘাত করতে পারেনি, কিন্তু আজকে সে সেটা করতে চায়। আর এইভাবে LA নাইট বলে যে যদি সেথ রলিন্সের মধ্যে দম থাকে তাহলে সেথ রলিন্স আজকেই তাকে ফেস করে দেখা, কারণ এখন সে শুধু সেথ রলিন্সকে ইনজিওর্ড করতে চায়, মানে বাজেভাবে আঘাত করতে চায় তা না, সে চায় সেথ রলিন্সের কাছ থেকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটাও নিয়ে নিতে। এইভাবে LA নাইট আজকের এর জন্য সেথ রলিন্সকে চ্যালেঞ্জ করে দেয়। এবার সেথ রলিন্স তো প্রথমে এমনভাবে হাইপ করে যেন মনে হয় যে সে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু লাস্টে সেথ রলিন্স বলে নো, এই বলে সে পালিয়ে যেতে যায়। কিন্তু তখন আমরা দেখতে পাই অ্যাডাম পিয়ার্স সেখানে চলে আসে। আর অ্যাডাম পিয়ার্স অ্যাজ আ জেনারেল ম্যানেজার সেথ রলিন্সের উপর খুব একটা হ্যাপি ছিল না আজকে, কারণ সেথ রলিন্স তার ইঞ্জুরিটাকে ফেক করেছিল, তার ডাক্তারদের মানে মিথ্যা কথা বলেছিল। এই কারণে অ্যাডাম পিয়ার্স বলে যে তুইও দেখ আমার পাওয়ার কতটা। তাই অ্যাডাম পিয়ার্স বলে যে আমি সচরাচর এরকম অ্যাডভার্টিজমেন্ট বাদে কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ অ্যানাউন্স করি না, কিন্তু আজ রাতে অ্যাকচুয়ালি সেথ রলিন্সকে ফেস করতে হবে LA নাইটকে ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, এইটা অফিসিয়াল। তো এই বলে অ্যাডাম পিয়ার্স নিজের পাওয়ার দেখিয়ে দেয়। আর তার সাথে অ্যাডাম পিয়ার্স এটাও বলে দেয় যে বি সিকিউরিটি মানে ব্রনসন রিড আর ব্রন ব্রিকার রিং সাইড থেকে ব্যান থাকবে, মানে তারা রিং সাইডেও আসতে পারবে না। মানে সেথ রলিন্সকে পুরো নিজের দমে এই ম্যাচটা জিততে হবে, এই বলে ওইখান থেকে চলে যায় অ্যাডাম পিয়ার্স। আর সেথ রলিন্স পুরো চিন্তায় থাকে যে এটা কী হয়ে গেল, কিন্তু আজকে রয়ের মেইন ইভেন্টের জন্য এই ম্যাচটা কনফার্ম হয়ে গেছিলো। তো ঠিক সেইভাবে আমরা রয়ের মেইন ইভেন্টে আজকে সেথ রলিন্স আর LA নাইটের ম্যাচ দেখতেও পাই। এবার ম্যাচটা ঠিকঠাক ম্যাচ ছিল। আর তাদের ম্যাচে তারা যে শুধু রিংয়ে কম্পিট করে তা না, রিং সাইডেও অ্যাকশন চলে যায়, তারা অ্যানাউন্সার টেবিলের কাছে গিয়ে মারপিট করতে থাকে। আর লাস্টে তো সেথ রলিন্স আরও বেশি ব্রুটাল হয়ে যায় যখন আমরা দেখতে পাই যে সেথ রলিন্স অ্যাকচুয়ালি যে নিচে ম্যাট পাতা থাকে সেই ম্যাটটাকে তুলে দিয়েছিল, আর নিচের যে কংক্রিট ফ্লোর সেটাকে এক্সপোজ করে দিয়েছিল। আর সেখানে LA নাইটকে একটা স্টম্প মারার চেষ্টা করছিল, কিন্তু সে তাকে স্টম্প মারতে পারে না, কারণ তার আগেই সেই ম্যাচে ইন্টারফেয়ার করে দেয় আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM পাঙ্ক। আর CM পাঙ্ক এসে সেথ রলিন্সকে মারতে শুরু করে দেয়। এবার যেহেতু CM পাঙ্ক ইন্টারফেয়ার করেছিল তাই এই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়।
এলএ নাইট আর চ্যাম্পিয়ন হতে পারে না, আর ওই দিক থেকে সিএম পাঙ্ক আর সেথ রলিন্স মারপিট করতে থাকে। তো আমরা দেখতে পাই যে এলএ নাইট এসে সিএম পাঙ্ককে কনফ্রন্ট করে যে তার ম্যাচে সে কেন ইন্টারফেয়ার করে ম্যাচটাকে খারাপ করে দিল, কিন্তু এই ফাঁকে ব্রনসন রিড আর ব্রন ব্রিকারও চলে আসে, আর তারা তিনজন মিলে এলএ নাইট আর সিএম পাঙ্কের উপর অ্যাটাক করতে থাকে। আর লাস্টে আমরা দেখতে পাই সেথ রলিন্স এই সুযোগটাকে কাজে লাগিয়ে সবার প্রথমে এলএ নাইটকে একটা স্টম্প মারে, তারপর সিএম পাঙ্কও একটা স্টম্প মারে। তার আগে আমরা স্পিয়ারও দেখেছিলাম। তো এইভাবে সিএম পাঙ্ক আর এলএ নাইটের অবস্থা খারাপ হয়ে যায়। তারা তিনজন উইথ পল হেমন সেলিব্রেট করতে থাকে রিংয়ের মধ্যে, আর তারপর দেখে মনে হয় র হয়তো আজকে এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু যখন র একদমই শেষ হওয়ার মোমেন্টে ছিল, তখন আমরা দেখতে পাই সেখানে চলে আসে আমাদের TC1 রোমান রেইন্স। আর আজকে রোমান রেইন্সকে দেখেই মনে হচ্ছিল যে আজকে তো রোমান রেইন্স শুধুমাত্র সেথ রলিন্সের জন্যই এসেছে, তার পুরনো বদলা নেওয়া বাকি। তো রোমান রেইন্স এখানে আসে, আর রোমান রেইন্সকে দেখে তো সেথ রলিন্স প্রথমে পালিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ব্রনসন রিডকে রোমান রেইন্স সুপারম্যান পাঞ্চ মারে, তারপর রিংয়ে গিয়ে সে ব্রন ব্রিকারকেও ট্যাকেল করে নেয়। তারপর রিংয়ের মধ্যে সে ব্রনসন রিড আর ব্রন ব্রিকারের সাথেই মারপিট করছিল, কিন্তু এই সুযোগটাকেই কাজে লাগিয়ে আমরা দেখতে পাই যে সেথ রলিন্স তাকে দিয়ে দেয় একটা স্টোম্প। কিন্তু তার আগে যখন তার আর সেথ রলিন্সের মধ্যে কনফ্রন্টেশনটা হয়েছিল, যখন রিংয়ের বাইরে রোমান রেইন্স দাঁড়িয়েছিল আর রিংয়ের উপর উঠে সেথ রলিন্স দাঁড়িয়েছিল, আর ওই দিক থেকে ব্রনসন রিড আর ব্রন ব্রিকারকে রোমান রেইন্স মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল, সেইটাই স্টোরি টেল করছিল যে অ্যাকচুয়ালি এদের মধ্যে হিস্ট্রি আছে। আর এরপর রোমান রেইন্সের নেক্সট টার্গেট সেথ রলিন্সই হতে চলেছে। আর আজকে রোমান রেইন্স এত দেরি করে এসেছে, এইটাও একটা কারণ আছে, কারণ রোমান রেইন্স আজকে এই ম্যাচে এলএ নাইট আর সিএম পাঙ্ককে বাঁচাতে আসেনি। রোমান রেইন্স পুরোপুরি এসেছিল নিজের বদলা নিতে। কিন্তু যাই হোক না কেন, সেটা পুরো হয় না। যেমন বললাম, সেথ রলিন্স রোমান রেইন্সকে একটা স্টম্প মেরে দেয়, তারপর রোমান রেইন্সের অবস্থাও খারাপ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই রোমান রেইন্সকে তোলা হয়, ব্রন ব্রিকার রোমান রেইন্সকে একটা স্পিয়ার মারে, আর তারপর রোমান রেইন্সকে শোয়ানো হয় রিংয়ের কর্নারের নিচে। আর তারপর আমাদের ব্রনসন রিড প্রথমে একটা সুনামি মারে, তারপর দুটো সুনামি মারে। তারপর আমরা দেখতে পাই সেখানে WWE সিকিউরিটি আর অফিসিয়ালসরা চলে আসে, তাদেরকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু যেতে যেতে ব্রনসন রিড রোমান রেইন্সকে 3 নম্বর সুনামিটাও মেরে দিয়ে যায়। আর আমরা জানি যে যখন এরকম পরপর 2-3টে সুনামি পড়ে যায়, তখন সেই সুপারস্টার WWE-তে বেশ কিছুদিনের জন্য আর দেখা যায় না। আর আমরা তেমনি জানতামও যে সামারস্ল্যামের পর রোমান রেইন্স WWE-তে আর একটা ব্রেক নিতে চলেছে। তো হয়তো এইভাবেই রোমান রেইন্সকে এবার টেলিভিশন থেকে অফ করা হচ্ছে। তো যেমন আমরা জানতাম যে সামারস্ল্যাম অবধি আমাদের আনন্দ, তারপর সামারস্ল্যামের পর তো রোমান রেইন্স আবার চলে যাচ্ছে, আবার বেশ কিছুদিন পর রোমান রেইন্স WWE-তে আসবে। তো হয়তো এইভাবেই রোমান রেইন্সকে সেন্ড অফ দেওয়া হলো। কিন্তু এটা তো ক্লিয়ার হয়ে গেছে, এরপর রোমান রেইন্সের রিটার্ন যখনই হোক না কেন, তার টার্গেটে সরাসরি সেথ রলিন্সই থাকতে চলেছে। আর এইভাবেই রোমান রেইন্সকে সুনামি দেওয়ার পর আমরা দেখতে পাই আজকে রোমান রেইন্স যে লাল রঙের জুতোটা পরে এসেছিল, সেটাকেও রোমান রেইন্সের সব থেকে বড় ফ্যান দ্য ট্রাইবাল থিফ ব্রনসন রিড চুরি করে নেয়। তো ব্রনসন রিডের কাছে রোমান রেইন্সের আরও এক জোড়া জুতো চলে এসেছে, যেটা সে নেক্সট উইক থেকে গলায় ঝুলিয়ে আসতে পারবে। এছাড়া আজকে রয় আমরা ডমিনিক মিস্ট্রিও ভার্সেস ড্রাগন লি এর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এবার এই ম্যাচের সব থেকে মেন হাইলাইট ছিল যে এই ম্যাচে ডমিনিককে সাহায্য করতে সবার প্রথমে এল গ্র্যান্ডে আমেরিকানো আসে, তারপর আমরা দেখতে পাই আর একটা এল গ্র্যান্ডে আমেরিকানো আসে, আর সবার শেষে আমরা দেখতে পাই 3 নম্বর এল গ্র্যান্ডে আমেরিকানোও চলে আসে। আর মজার ব্যাপার হলো এইটাই যে এই মুহূর্তে চ্যাড গেবিল ইনজিওর্ড আছে, আর এই 3 জনের মধ্যে একজনও চ্যাড গেবিল না। আর যতই WWE রিভিল না করুক, কিন্তু আমরা জানি আসল এল গ্র্যান্ডে আমেরিকানো তো চ্যাড গেবিলই। মানে তোমাদের কি মনে হচ্ছে যখন চ্যাড গেবিল ফিরে আসবে তখন চ্যাড গেবিলের রিয়াকশন কী হবে? আর তখন কি আমরা WWE-তে 4টে এল গ্র্যান্ডে আমেরিকানো দেখতে পাবো? আর এই এল গ্র্যান্ডে আমেরিকানোর যে স্টোরি লাইনটা, সেটা তোমাদের কেমন লাগছে? মানে তোমাদের ওপিনিয়ন কী এই স্টোরি লাইনটা নিয়ে, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে একবার বলো তো। আর তোমাদের যদি মনে হয়ে থাকে যে একটা এল গ্র্যান্ডে আমেরিকানো নয় চ্যাড গেবিল, কিন্তু বাকি 3 জনকে, যার মধ্যে আরেকজনকেও হয়তো তোমরা চেনো, যেটা হচ্ছে লুডোইক কাইজার, যে সবার প্রথমে এসেছিল, কিন্তু বাকি যেই 2 জন তারাকে, এবার কিছু ইনসাইডারের তরফ থেকে এটাই জানা যাচ্ছে যে বাকি যেই 2 জন, তাদের মধ্যে একজন হয়তো পিট ডান, আর একজন হলো টাইলার বেট। মানে এই 2 জন সুপারস্টারও হয়তো এল গ্র্যান্ডে আমেরিকানোর রোল প্লে করতে শুরু করে দিয়েছে। তো আমি তো শুধু এইটাই দেখতে চাই যে যখন আসল এল গ্র্যান্ডে আমেরিকানো মানে চ্যাড গেবিলের রিটার্ন হবে, তখন চ্যাড গেবিলের রিয়াকশন কী হবে? মানে এই যে রক্তবীজের মতো একটার পর একটা এল গ্র্যান্ডে আমেরিকানো তৈরি হয়েই চলেছে, এইভাবে কটা এল গ্র্যান্ডে আমেরিকানোকে WWE দেখাতে পারবে? আর অ্যাকচুয়ালি এবার কি এল গ্র্যান্ডে আমেরিকানোর স্টোরিটা তোমাদের ভালো লাগছে, নাকি তোমরা চাও যে এবার এই স্টোরি লাইনটা বন্ধ হোক? দেখো, আমার কোনো প্রবলেম নেই, আমি তো এনজয় করছি স্টোরি লাইনটা। আর আমি শুধু সেই দিনের অপেক্ষা করছি যেদিন প্রত্যেকটা এল গ্র্যান্ডে আমেরিকানোর মাস্ক খুলবে আর তাদের ভেতরে অ্যাকচুয়ালি কে কে আছে সেগুলো রিভিল হবে। সেই দিনটা বেস্ট দিন হতে চলেছে। আর তার সাথে এটাও বলে রাখি, যেহেতু ডমিনিক মিস্ট্রিওর কথা হচ্ছিল, তো এজে স্টাইলস লাস্টে এখানে ইন্টারফেয়ার করে, আর এজে স্টাইলস আজকে ডমিনিককে সেই জুতো দিয়ে মারতে যায়, যেটা আর কি সে সামারস্ল্যামে ট্রাই করেছিল। মানে সামারস্ল্যামে ডমিনিক যেটা করে আর কি ম্যাচ জিতে গেছিলো, কিন্তু জুতো দিয়ে মারতে পারে না, ডমিনিক সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। কিন্তু এজে স্টাইলস এটা ক্লিয়ার করে দিয়েছে
যে যদিও সামারস্ল্যামে এজে স্টাইলস হেরে গেছে আর ডমিনিক চালাকি করে জিতে গেছে, যেটাকে এজে স্টাইলস অ্যাকনলেজ করছে, কিন্তু এজে স্টাইলস এত সহজে ডমিনিকের পেছন ছাড়ছে না। আর আমি যেমন তোমাদের বলেছিলাম এই ফিউডটাকে ডাব্লিউডাব্লিউ কন্টিনিউ করতে পারে, মানে একটু স্ট্রেচ করতে পারে, ডাব্লিউডাব্লিউ এই ফিউডটাকে কন্টিনিউ করেছে। তার মানে এখন এজে স্টাইলসের কাছে সুযোগ আছে ডমিনিকের কাছ থেকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিয়ে নেওয়ার। এবার দেখা যাক সেটা করতে এজে স্টাইলস সাকসেসফুল হয় কিনা। নেক্সট আজকের রয়ের একটা কন্ট্রোভার্সিয়াল সেগমেন্টের কথা বলা যাক, আর এখানে আমি কথা বলছি বেকি লিঞ্চ আর নিকি বেলার সেগমেন্টের। তো বেকি লিঞ্চ সবার প্রথমে এসেছিল নিজের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ভিক্টরিকে সেলিব্রেট করছিল, তারপর আমরা দেখতে পাই নিকি বেলা তাকে ইন্টারাপ্ট করে, তাদের মধ্যে একটা প্রোমো সেগমেন্ট আমরা দেখতে পাই। এবার এখানে আমি বলবো নিকি বেলা নিজের বারোটা নিজেই বাজিয়েছে, কারণ এই প্রোমোর মধ্যে সবার প্রথমে নিকি বেলাই মানে বেকি লিঞ্চের হাজব্যান্ডের প্রসঙ্গ তোলে, যেখানে সে বলে আর কি যে বেকি লিঞ্চ এখনকার যে ওমেন্স ডিভিশন সেটাকে নষ্ট করে দিচ্ছে, সে নতুন কোনো ওমেন সুপারস্টারকে গ্রো করতে দিচ্ছে না। আর সে একসময় হয়তো এই ওমেন্স ডিভিশনের ফেস ছিল, কিন্তু এখন এই ওমেন্স ডিভিশনকে সেই আর কি দমিয়ে রেখেছে, মানে সে এই ওমেন্স ডিভিশনে নতুন কাউকে উঠতে দিচ্ছে না তার জায়গায়। আর এটা যখন সে বলে, তার সাথে নিকি বেলা এই কথাটাও বলে যে বেকি লিঞ্চ হলো একটা মিথ্যুক, ঠিক তার হাজব্যান্ডের মতো, মানে সেথ রলিন্সের মতো। মানে সেথ রলিন্স যেমন তার ইঞ্জুরিটাকে ফেক করে সবাইকে মিথ্যা কথা বলেছিল, বেকি লিঞ্চও এইভাবে সবাইকে মিথ্যা কথা বলে। এবার বেকি লিঞ্চের হাজব্যান্ডের কথা যখন এখানে উঠে গেছিলো, তখন বেকি লিঞ্চেরও আমরা জানি যে বেকি লিঞ্চ তো কাউকে সহজে ছেড়ে দেয় না। তো বেকি লিঞ্চও তার উত্তরে নিকি বেলাকে যে স্টেটমেন্টটা দেয় সেটা বেশ কন্ট্রোভার্সিয়াল ছিল, কারণ বেকি লিঞ্চ বলে যে আমি আর আমার হ্যান্ডসাম হাজব্যান্ড হলাম এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর পাওয়ার কাপল, মানে সব থেকে বেস্ট কাপল। আর একটা সময় ছিল যখন তুই আর তোর সে এই বলে বেকি লিঞ্চ থেমে যায়। আর এই সে বলতে সে কাকে বলতে চেয়েছে? সে বোঝাতে চেয়েছে জন সিনাকে, সেটা আমরা সবাই জানি। মানে জন সিনা আর নিকি বেলা যে একসময় ডাব্লিউডাব্লিউর বেস্ট কাপল ছিল সেটাই আজকে বেকি লিঞ্চ মনে করানোর চেষ্টা করছিল, কিন্তু বেকি লিঞ্চ জন সিনার নাম নেয় না, উল্টে বেকি লিঞ্চ লাস্টে নিকি বেলাকে বলে বাট ইউ কান্ট সি হিম এনিমোর, এই বলে সে জন সিনার জেস্টারটা করে। আর এইভাবে মানে নিকি বেলাকে আবার বেকি লিঞ্চ ছোট করে দিয়েছে। আর দেখে মনে হয় যে নিকি বেলা জন সিনাকে ডেট করেই হয়তো তার জীবনের সব থেকে বড় ভুলটা করেছে, কারণ যখনই নিকি বেলাকে কেউ কিছু কন্ট্রোভার্সিয়াল বলতে চায় তখনই জন সিনার নামও মাঝখানে চলে আসে। কিন্তু যাই হোক না কেন, এরপর আমরা দেখতে পাই যে নিকি বেলা এইভাবে বেকি লিঞ্চকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দেয়। আর এরপর এটা ক্লিয়ার হয়ে গেছে যে নেক্সট ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য যে ফিউডটা হতে চলেছে সেটা বেকি লিঞ্চ আর নিকি বেলার মধ্যেই হতে চলেছে। এবার আরেকটা কন্ট্রোভার্সির কথা বলা যাক, যেটা হয়েছে ক্যারিয়ান ক্রস আর ডাব্লিউডাব্লিউ এর মধ্যে। তো রিসেন্টলি সামারস্ল্যামে আমরা দেখেছিলাম যে ক্যারিয়ান ক্রস স্যামি জেনের কাছে ক্লিন হেরে গেছিলো, আর আমি তোমাদের বলেছিলাম যে যদি ক্যারিয়ান ক্রস এই ম্যাচে হেরে যায় তাহলে এটারই সম্ভাবনা বেশি আছে যে ক্যারিয়ান ক্রস আর নতুন কোনো কন্ট্র্যাক্ট পাবে না। আর জানা যাচ্ছে এরকমই যে ক্যারিয়ান ক্রসের কন্ট্র্যাক্ট আর মাত্র 1 সপ্তাহ মতো আছে, আর এখনও পর্যন্ত তাদের নতুন কোনো কন্ট্র্যাক্ট অফার করা হয়নি। মানে আমরা ধরে রাখতে পারি হয়তো ক্যারিয়ান ক্রস ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়েই যাচ্ছে। আর এটা আরও এভিডেন্ট কী করে হয়, কারণ সামারস্ল্যামের পর ট্রিপল এইচ আর কি যে প্রেস কনফারেন্স টাইপের, মানে প্রেস কনফারেন্স বলা যায় না, সামারস্ল্যামের যে পোস্ট শো ছিল সেখানে ট্রিপল এইচ এসেছিল, আর ট্রিপল এইচের ব্যাকগ্রাউন্ডে যে ফ্যান্সরা বসেছিল তারা উই ওয়ান্ট ক্রস এরকম চ্যান্ট করছিল, কিন্তু ট্রিপল এইচ সেটাকে শুনেও সেটাকে ইগনোর করে দেয়। আর ট্রিপল এইচ বলে ইউ ওয়ান্ট ব্রক, ইউ গট ইট, মানে তারা ক্রস করছিল, কিন্তু ট্রিপল এইচ বলে তোমরা ব্রককে চাইছো, তোমরা তো ব্রককে পেয়ে গেছো। মানে ট্রিপল এইচ পুরোপুরি ক্যারিয়ান ক্রসের নামকে ইগনোর করে দেয়। আর এটা তো দেখে স্পষ্ট হচ্ছে যে ট্রিপল এইচ আর ক্যারিয়ান ক্রসের মধ্যে সব কিছু ঠিকঠাক নেই, আর সম্ভবত এই জন্যই ক্যারিয়ান ক্রস আবার ডাব্লিউডাব্লিউ থেকে বেরাতে চলেছে। তো এই ভিডিওটা যখন ইন্টারনেটে সার্কুলেট হতে থাকে, মানে এক্স অ্যাকাউন্টে সার্কুলেট হতে থাকে, তখন ক্যারিয়ান ক্রস এইটার উপর রিটুইট করে বলে আনরিয়াল, দে রাইট দ্য স্ক্রিপ্ট বাট দ্য ফ্যান্স রাইট দ্য ট্রুথ, থ্যাংক ইউ টিকটক। আর এই স্টেটমেন্টটা পড়ে মনে হচ্ছে যে হয়তো সত্যিই ক্যারিয়ান ক্রসের দিন ডাব্লিউডাব্লিউতে শেষ, মানে সে এখন অন্যান্য অপরচুনিটি হয়তো খোঁজার চেষ্টা করছে, আর সেও বুঝে গেছে ডাব্লিউডাব্লিউতে তার আর কোনো ভবিষ্যৎ নেই। আর এটা দেখে একটু খারাপ লাগে, কারণ যখন কোনো সুপারস্টার নিজের দমে ওভার হওয়ার চেষ্টা করে তখন আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই ডাব্লিউডাব্লিউ তাকে একটু দমিয়ে দেয় বা তাকে ওভার করতে চায় না। আর ক্যারিয়ান ক্রসের সাথেও সেম জিনিস হচ্ছে। তো ক্যারিয়ান ক্রসের যে ওয়াইফ মানে স্কারলেট, সেও আর কি লিখেছিল যে ইফ দে কান্ট হিয়ার ইট সে ইট এগেন, মানে তারা যদি এটা শুনতে না পায় তাহলে আবার তাদের বলো। কিন্তু আমার মনে হয় না বলে কোনো লাভ হবে, কারণ ডাব্লিউডাব্লিউ যদি অ্যাকচুয়ালি প্ল্যান করে থাকে যে ক্যারিয়ান ক্রসকে আর কন্টিনিউ করাবে না কোম্পানিতে, তাহলে আর কন্টিনিউ তারা করাবে না। কিন্তু এর মাঝখানে এইখানে ঝাঁপিয়ে পড়ে ব্রন স্ট্রোম্যান। তো ব্রন স্ট্রোম্যান এখানে রিপ্লাই করে যে ইউ নো দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ফ্যান্স, দে কেয়ার অ্যাবাউট নেপোটিজম অ্যাজ কিসার্স অ্যান্ড দেয়ার বার্ডিজ। মানে ডাব্লিউডাব্লিউ শুধু নেপোটিজমকে সাপোর্ট করে, যারা ডাব্লিউডাব্লিউ অ্যাজ কিস করে, মানে পাতি বাংলায় বলা যেতে পারে যারা ডাব্লিউডাব্লিউ চাটে তাদেরকে ডাব্লিউডাব্লিউ বিশ্বাস করে, আর যাদেরকে ডাব্লিউডাব্লিউ নিজেদের পছন্দ, মানে হয়তো ট্রিপল এইচের নিজের পছন্দ, তাদেরকেই ডাব্লিউডাব্লিউ বিশ্বাস করে আগে এগিয়ে নিয়ে যায়, বাকি কারো কেয়ার ডাব্লিউডাব্লিউ করে না ব্রন স্ট্রোম্যানের মতে। তো
তো এই সব কথাবার্তা যখন সামনে চলে আসে আর ডাব্লিউডাব্লিউর এগেনস্টে যায়, তখন আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি সেই সুপারস্টারের সাথে ডাব্লিউডাব্লিউর সম্পর্ক খুব একটা ভালো না। আর আমার তো এখন মনে হচ্ছে যে না তো আমরা আর কোনোদিন ব্রন স্ট্রোম্যানকে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে দেখতে পাবো, আর না তো ক্যারিয়ান ক্রস নতুন কন্ট্রাক্ট পাবে বলে। এবার যদি ক্যারিয়ান ক্রস নতুন কন্ট্রাক্ট পেয়ে যায় সেটা তো দুর্দান্ত ব্যাপার হবে, কিন্তু সম্ভাবনা কম মনে হচ্ছে। আর মনে হচ্ছে ক্যারিয়ান ক্রসের শেষ ম্যাচ আমরা দেখে ফেলেছি অ্যাট সামারস্ল্যাম, যেখানে সে স্যামি জেনের কাছে হেরে গেছে। এবার যখন এত কন্ট্রোভার্সি নিয়ে কথা হচ্ছেই, তখন যেতে যেতে তোমাদের ব্রক লেসনারের কন্ট্রোভার্সিটাও অ্যাড্রেস করে দিয়ে চাই। এবার এটা না ভালো করে শুনবে, আর এখানে আমাকে বিচার করার আগে আগে আমার পুরো কথাটা শুনবে, তারপর বলো যে তোমাদের এই বিষয়ে মতামত কী। দেখো, আমি একটা কথাই বলবো, আমি এখানে ব্রক লেসনারকে কোনোভাবে ডিফেন্ড করছি না, মানে আমি একবারের জন্যও বলছি না ব্রক লেসনার যেটা করেছে সেটা ভালো করেছে। কিন্তু এসব কথা আমি কেন বলছি, আগে ঘটনাটা বলি। তো এই যে ব্রক লেসনারের সামারস্ল্যামে রিটার্ন হয়েছিল, আর তার আগে ব্রক লেসনারের নামে জেনেল গ্র্যান্টের ওই লস্ট স্যুটে কী সব কেস চলছিল সেটা আশা করি তোমরা জানো। যারা জানো না, আমি বহু বছর আগে এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি ভিন্স ম্যাকম্যানের কেসটাকে অ্যাড্রেস করেছিলাম, আর সেই কেসেই আর কি ব্রক লেসনারের নাম এসেছিল। কারণ ব্রক লেসনারের সাথে ভিন্স ম্যাকম্যানের কিছু চ্যাট লিক হয়ে গেছিলো, আর সেই চ্যাটে ব্রক লেসনার ভিন্স ম্যাকম্যান জেনেল গ্র্যান্ডের বিষয়ে কিছু সেরকম টাইপের কথাবার্তা বলছিল, মানে দুষ্টু দুষ্টু কথাবার্তা বলছিল আর কি। আর যেটা একদমই ভালো কাজ নয়, আমি আবারও বলছি যেটা একদমই ভালো কাজ নয়, আর ব্রক লেসনার এটা ঠিক কাজ করেনি। কিন্তু এবার কথা হলো, এইখানে যে লসুটটা করা হয়েছিল আর ভিন্স ম্যাকম্যান জেনেল গ্র্যান্টের সাথে যেসব কাণ্ড কারখানা করেছিল, যেটা আমি আবারও বলছি যে এখন আমি বলতে চাইছি না, সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তো সেখানে গিয়ে দেখতে পারো, ওইসব কথা আর বারবার বলতে ইচ্ছা করে না। তো সেই কারণে ভিন্স ম্যাকম্যান কেস খেয়েছিল, আর ভিন্স ম্যাকম্যানের সাপেক্ষে যথাযথ প্রমাণও পাওয়া গেছে, আর সেই কারণে আমরা দেখেছি ডাব্লিউডাব্লিউতে ভিন্স ম্যাকম্যানের নাম আর নেওয়া হয় না। মানে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউতে এই মুহূর্তে ভিন্স ম্যাকম্যান ব্যান লিস্টে আছে। মানে এইটা একটা হাস্যকর ব্যাপার, যে ডাব্লিউডাব্লিউকে তৈরি করেছিল সেই এখন ব্যান লিস্টে আছে ডাব্লিউডাব্লিউ, আর ডাব্লিউডাব্লিউতে তারই নাম নেওয়া এখন বারণ। কিন্তু সে কাজকর্মই সেরকম করেছে, তার জন্য তার প্রতি কোনো সহানুভূতি নেই, কারণ সে বাজে কাজ করেছে, এখন সে তার বাজে কাজের শাস্তি পাচ্ছে। তাই জন্য তাকে এখন ডাব্লিউডাব্লিউ থেকেও বেরিয়ে যেতে হয়েছে, ডাব্লিউডাব্লিউ বিক্রি করে দিতে হয়েছে, আর যা যা তার সাথে ঘটেছে সেগুলো হচ্ছে। কিন্তু এর মাঝখানে ব্রক লেসনারের নাম কীভাবে এসেছিল, এবার এখানে সবাই ব্রক লেসনারকে দোষারোপ করা শুরু করে দিয়েছে। আর আমি আবারও বলছি, আমি এখানে ব্রক লেসনারকে ডিফেন্ড করছি না, আর আমি একবারের জন্য বলছি না যে ব্রক লেসনার একবারে নির্দোষ। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এইটাই যে ব্রক লেসনারের এগেনস্টে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ব্রক লেসনারের নাম এই কারণেই এসেছিল কারণ তার আর ভিন্স ম্যাকম্যানের চ্যাট লিক হয়েছিল, আর ভিন্স ম্যাকম্যান তাকে কিছু অফার করেছিল, আর সেই ভিন্স ম্যাকম্যানের কাছে জেনেল গ্র্যান্টের কিছু ভিডিও চেয়েছিল। এবার এইটা অনেকটা তোমরা ধরে নিতে পারো যে ইন্টারনেটে যখন কোনো ভাইরাল ভিডিও, মানে ওই টাইপের ভাইরাল ভিডিও চলে আসে, তখন সবাই কমেন্ট বক্সে লিঙ্ক 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 করতে থাকে। তো এইভাবে যদি দেখা হয় তাহলে যারা যারা লিঙ্ক চাইছে তারা সবাই দোষী, তারা সবাই ক্রিমিনাল, মানে সেই অর্থে আর কি। মানে যদি ব্রক লেসনারকে এক্ষেত্রে ক্রিমিনাল বলা হয় আর কি, মানে তুমি ধরে নাও তুমি ইন্টারনেটে একটা সেই টাইপের ভাইরাল ভিডিও খুঁজে পেয়েছো, তুমি কমেন্ট বক্সে সবার কাছে সেই ভিডিওর লিঙ্ক চাইছো, তাহলে তো তুমিও ক্রিমিনাল হয়ে গেলে যদি ব্রক লেসনার ক্রিমিনাল হয়ে থাকে এই কেসে। কারণ ব্রক লেসনার ফিজিক্যালি কিছু করেনি। হ্যাঁ, এইটা একটা তর্কের বিষয় যে হয়তো সে করতে চেয়েছিল কিন্তু কোনো কারণে করতে পারেনি, সেটা একটা অবশ্যই তর্কের বিষয়। আর আমি তো বলছি ব্রক লেসনার কাজটা ঠিক করেনি, কাজটা ভুল। কিন্তু ভিন্স ম্যাকম্যানের তুলনায় কাজটা সেরকমও ভুল না, কারণ ভিন্স ম্যাকম্যান যা করেছিল সেটা ভিন্স ম্যাকম্যান ফিজিক্যালি অ্যাসল্ট করেছিল তাকে, আর যেটা অ্যাকচুয়ালি একটা ভুল কাজ, আর একটা মেয়ের সাথে কখনোই এটা হওয়া উচিত না। কিন্তু ব্রক লেসনার যেটা করেছিল, ব্রক লেসনার ভিডিও চেয়েছিল, যেটা অবশ্যই একটা ভুল কাজ, কিন্তু সেই লেভেলের ভুল কাজ না, মানে যেমন তোমাদের বললাম এটা তুলনা করে। তো সেই কারণে ব্রক লেসনারের এগেনস্টে কোনো সেরকম প্রমাণও পাওয়া যায়নি। আর অ্যাকচুয়ালি জেনেল গ্র্যান্ডের যে টিম, সেও বলেছিল যে ব্রক লেসনার এই কেসে ডিরেক্টভাবে ইনভলভ না, মানে ইনভলভ আছে, মানে ওই যে যেমন বললাম ওই চ্যাট লিক হয়েছিল সেক্ষেত্রে ইনভলভ আছে, কিন্তু ডিরেক্টভাবে ব্রক লেসনার কোনোভাবেই ইনভলভ না এই কেসে। কিন্তু তবু যেহেতু তার লসুটটা চলছিল আর ব্রক লেসনারের ইমেজ খারাপ হয়েছিল, তাই যতদিন কোনো প্রমাণ পাওয়া যায়নি বা যতদিন ইনভেস্টিগেশন চলছিল ততদিন আমরা দেখেছিলাম ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউ আনেনি, এমনকি মেনশনও কম করছিল। কিন্তু যখন ব্রক লেসনার সব কিছু থেকে ক্লিয়ার হয়ে গেছে আর ব্রক লেসনারের এগেনস্টে কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর আইন বলে যতক্ষণ না একটা ক্রিমিনাল প্রমাণিত হচ্ছে সে ক্রিমিনাল, ততক্ষণ তাকে ক্রিমিনাল বলা যায় না। আর যেহেতু ব্রক লেসনারের এগেনস্টে এখন কোনো প্রমাণ নেই সেরকম, তো সেই কারণে ব্রক লেসনার এইসব কেস থেকে ফ্রি হয়ে গেছে। ভিন্স ম্যাকম্যানের এগেনস্টে প্রমাণ আছে, ভিন্স ম্যাকম্যান এখনও শাস্তি পাচ্ছে, কিন্তু ব্রক লেসনার ক্লিয়ার হয়ে গেছে। আর সেই কারণে আমরা দেখতে পাই যে ব্রক লেসনারের নামকে ডাব্লিউডাব্লিউ কোনোদিন ব্যান করেনি, তাকে সবসময় ডাব্লিউডাব্লিউ মেনশন করেছে, আর যখন সময় ঠিক ছিল তখন ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে ফিরিয়েও এনেছে। আর এইভাবেই ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে পেরেছে, আর ব্রক লেসনারের নাম এই কেস থেকে বলা যেতে পারে কিছুটা ক্লিয়ার হয়ে গেছে, পুরোপুরি ক্লিয়ার না হলেও কিছুটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি তোমাদের বললাম
এক্ষেত্রে আমি ব্রক লেসনারকে যেমন ডিফেন্ড করছি না, সেই কারণে ব্রক লেসনার অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউতে ফিরে এসে ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেই বিষয়ে আমি কিছু বলছি না। এটা তোমরা তোমাদের মানে মতাদর্শে তোমরা যেটা মনে করো সেটা মনে করতেই পারো। তোমরা যদি মনে করো যে ব্রক লেসনার অ্যাকচুয়ালি দোষী, তার ডাব্লিউডাব্লিউতে আসা ঠিক হয়নি, তোমরা সেটাও ভাবতে পারো, তাতেও কোনো দোষ নেই। আর তোমরা যদি মনে করে থাকো যে হ্যাঁ ঠিক আছে ব্রক লেসনার এটা ভুল করেছে কিন্তু সেটা সেই লেভেলের ভুল না যার ফলে কিনা তাকে পুরোপুরি ব্যান করে দিতে হবে, তাহলে সেক্ষেত্রেও তোমরা কিছু ভুল ভাবছো না। মানে দুপক্ষই এখানে ঠিক, কিন্তু এইটা আমেরিকায় তো একটু বেশি এভিডেন্ট এসব ব্যাপার। তো আমেরিকানসরা বিশেষ করে যারা ব্রক লেসনারের একদম চরম হেটার, তারা তো এবার ব্রক লেসনারের উপর চড়েই বসেছে। আর তারা তো ব্রক লেসনারকে না জানি কী কী বলতে শুরু করে দিয়েছে। আর তাদের এটা এখন বিশেষ করে আমি বলবো AEW ফ্যান্সরা এটাকে একটা মুদ্রা বানিয়ে নিয়েছে, মানে এইটাকে একটা টকিং পয়েন্ট বানিয়ে নিয়েছে। আর এইভাবে ডাব্লিউডাব্লিউকে হেড দিচ্ছে যে দেখো এইসব করার পরও ব্রক লেসনারকে আবার ডাব্লিউডাব্লিউ ফিরিয়ে এনেছে, কি খারাপ কোম্পানি, এই ওই সেই এসব বলে যাচ্ছে। মানে তারা একটা পয়েন্ট পেয়ে গেছে আর কি ব্রক লেসনারের এগেনস্টে। এবার আমি তোমাদের বলে রাখি, এটা তো আমরা ভিন্স ম্যাকম্যান আর ব্রক লেসনারের ব্যাপারটা বললাম আর তাদের কন্ট্রোভার্সিটা কী হচ্ছে, কেন ব্রক লেসনারের রিটার্নের পরও ব্রক লেসনার হেড পাচ্ছে, মানে স্টোরি লাইন পারপাসে না, পার্সোনাল লাইফ পারপাসে, সেটা আমি তোমাদের খুলে বললাম। কিন্তু তোমাদের আরেকটা কথাও বলে রাখি, এই যে জেনেল গ্র্যান্ডের কথা আমি বলছি, এই জেনেল গ্র্যান্ড তাকে আমরা মানছি যে সে এখানে মানে সেই এখানে ভিকটিম আর কি, কিন্তু তার টিমের প্রতিও আমার মাঝে মাঝে সন্দেহ হয়। কারণ দেখো, যদি ব্রক লেসনারের এগেনস্টে তাদের কাছে কোনো প্রমাণ থেকে থাকে তাহলে সেটা অবশ্যই তারা আইনের কাছে দিক, মানে তারা প্রমাণ করুক যে ব্রক লেসনার দোষী। আর সেই ক্ষেত্রে তো ব্রক লেসনারের শাস্তি হওয়াই উচিত। মানে যদি ব্রক লেসনার সেরকম কোনো দোষ করে থাকে তাহলে তো আমিও বলছি ব্রক লেসনারের শাস্তি হওয়া উচিত, কিন্তু তারা সেটা দিচ্ছে না, কারণ তাদের কাছেও হয়তো ব্রক লেসনারের এগেনস্টে কোনো প্রমাণ নেই। কিন্তু যখনই ডাব্লিউডাব্লিউ নতুন কিছু করতে চায়, মানে যেমন ধরে নাও ডাব্লিউডাব্লিউ যখন নেটফ্লিক্সে আসছিল সেই সময় ওটা জেনেল গ্র্যান্টের এই কেসের, মানে জেনেল গ্র্যান্টের যে টিম, সে বলেছিল যে আবার তারা ডাব্লিউডাব্লিউকে কোর্টে নিয়ে যাবে, তারা এই কেসটাকে আবার চালু করবে, রিওপেন করবে। আর আবার যখন এখন ব্রক লেসনার রিটার্ন করেছে ডাব্লিউডাব্লিউতে, আবার জেনেল গ্র্যান্টের টিম অ্যাক্টিভ হয়ে গেছে। তারা বলছে যে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে এনে ঠিক করেনি, তারা আবার এই কেসটাকে রিওপেন করবে, তাদের কাছে প্রমাণ আছে, তারা আবার কোর্টে যাবে। তো আমার এখানে কোথাও না কোথাও মনে হচ্ছে যে হয় না দুটো বিজনেসম্যানের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে, তাই আমার মনে হচ্ছে এখানেও সেরকম কোনো একটা কেস আছে। মানে এই যে ঘটনাটা ঘটেছে এটা তো অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউর এগেনস্টেই যাবে, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে কেউ ডাব্লিউডাব্লিউর এগেনস্টে জেনেল গ্র্যান্টের টিমকে ব্যবহার করছে। কারণ যখনই ডাব্লিউডাব্লিউতে কিছু হতে যায় তখনই কেন এই কেসটা উঠে আসে যেখানে কিনা ডাব্লিউডাব্লিউর ইমেজ খারাপ হতে পারে। আমি বলছি না যে তাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু যদি প্রমাণ থেকে থাকে তাহলে সেটা তারা দেখাচ্ছে না কেন, তারা ওয়েট করছে কেন? আর যদি অ্যাকচুয়ালি ব্রক লেসনারের এগেনস্টে কোনো প্রমাণ তাদের কাছে থেকে থাকতো তাহলে যতদিন ব্রক লেসনারের এগেনস্টে ইনভেস্টিগেশন চলছিল ততদিন তারা সেটাকে কেন মানে দেয়নি, তারা সেটাকে কেন প্রমাণ করেনি? আর এখন যখন ব্রক লেসনার কেস থেকে ক্লিয়ার হয়ে ডাব্লিউডাব্লিউতে ফিরে এলো তখন তারা আবার কেন বলছে যে এখন আমাদের কাছে প্রমাণ আছে, এখন আমরা দেখাবো? তাহলে এতদিন বাবা জীবন তোমরা কী করছিলে? তো এই ক্ষেত্রে জেনেল গ্র্যান্টের টিমের উপর একটু তো সন্দেহ যায় যে তারা অ্যাকচুয়ালি কি এই কেসটাকে কাজে লাগাচ্ছে। কিন্তু যাই হোক না কেন, যেমন বললাম এক্ষেত্রে জেনেল গ্র্যান্ট যেহেতু ভিকটিম, তাই তার প্রতি আমাদের একটু সহানুভূতি রাখতে হবে। আর যে দোষ করেছে তার শাস্তি পাওয়া উচিত, যেটা ভিন্স ম্যাকম্যান পাচ্ছে। কিন্তু যেহেতু ব্রক লেসনারের দোষটা সেরকম ছিল না, বা ব্রক লেসনার এই কেসে মানে একদম প্রত্যক্ষভাবে ইনভলভ নেই, তো সেক্ষেত্রে ব্রক লেসনার এই কেস থেকে বেঁচে গেছে। আর এখন ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে চলে এসেছে, কিন্তু যদি এরকম কন্ট্রোভার্সি চলতে থাকে তাহলে হয়তো ডাব্লিউডাব্লিউ আবার ব্রক লেসনারকে টেলিভিশন থেকে অফও করে দিতে পারে যদি এই ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হয়, আর যদি অ্যাকচুয়ালি ব্রক লেসনারের এগেনস্টে কোনো প্রমাণ পাওয়া যায়। আমি বলবো সেক্ষেত্রেও কোনো ব্যাপার নেই, দোষ করে থাকলে শাস্তি অবশ্যই পাওয়া উচিত। কিন্তু আপাতত যেহেতু ব্রক লেসনার কোনো দোষ করেনি, মানে আইনের চোখে তার সাপেক্ষে কোনো এভিডেন্স নেই বা প্রমাণ নেই, তো সেক্ষেত্রে আপাতত আমরা ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউতে এনজয় করতেই পারি। তো এই ছিল ব্রক লেসনারের পুরো কন্ট্রোভার্সিতে আমার ওপিনিয়ন, আর পুরো কন্ট্রোভার্সিটা কি সেটাও আমি তোমাদের সামনে রাখলাম। এবার যেমন বললাম, তোমরা এক্ষেত্রে তোমাদের যা বিচার, তোমাদের যা মনে হচ্ছে সেটা মনে করতেই পারো, কোনো পক্ষই কোনো ভুল নেই। যদি তোমরা ব্রক লেসনারকে দোষী মনে করো সেক্ষেত্রেও তোমরা ঠিক, যদি তোমরা মনে করো যে ব্রক লেসনারের সাথে যেটা হচ্ছে সেটা ব্রক লেসনারের ইমেজকে খারাপ করার জন্য করা হচ্ছে, সেক্ষেত্রেও তোমরা ঠিক, কারণ এখনও অবধি কোনো প্রমাণ ব্রক লেসনারের এগেনস্টে পাওয়া যায়নি। যাই হোক না কেন, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর রকে নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, হাইপ বাটনটা প্রেস করে দিও, সেটা চ্যানেলের কিছু হেল্প হতে পারে। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।